ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিট, কেস রেফারেন্স সহ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষার সহায়িকা। মূল আইন ও নতুন প্রশ্ন উত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ আইনের বিধান ইউনিট বইটিতে 7টি আইনই সন্নিবেশিত আছে। আমরা দেওয়ানি কার্যবিধি থেকে রিডিং কন্টেন্ট শুরু করেছিলাম। আমরা সর্বশেষ দেওয়ানি কার্যবিধির 5 আদেশ শেষ করেছিলাম। আজ আমরা 6 আদেশ থেকে শুরু করব। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কন্টেন্টের লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দিবেন। যারা ইতিপূর্বে ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইনের বিধান ইউনিট বইটি কিভাবে সংগ্রহ করবেন তা এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক দেওয়ানি কার্যবিধির আদেশ 6 থেকে। আদেশ 6, সাধারণভাবে আর্জি বা জবাব, প্লিডিং জেনারেলে। এই আদেশে মোট বিধি আছে 18টি। বিধি 1, আর্জি জবাব, প্লিডিংস। আর্জি বা জবাব বলতে আর্জি বা লিখিত বিবৃতিকে বোঝায়। এক কথায় উত্তর। দেওয়ানি কার্যবিধি অনুসারে প্লিডিং অর্থ আর্জি বা জবাব। বিধি 2, আর্জি বা জবাবের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিবৃতি করতে হবে এবং সাক্ষ্য নয়। প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট অ্যান্ড নট এভিডেন্স। বাদীর আর্জিতে এবং বিবাদীর লিখিত জবাবে সর্বদা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে হবে এবং তারিখ, টাকার পরিমাণ ও সংখ্যা সর্বদা অঙ্কে লিখতে হবে। এক কথায় উত্তর। প্লিডিংয়ে কোনটি উল্লেখ করতে হবে? ঘটনাবলী। আর্জি ও লিখিত জবাবে কোনটি উল্লেখ থাকবে? মূল ঘটনা। প্লিডিংসে কোনটি উল্লেখ করার প্রয়োজন নাই? সাক্ষ্য প্রমাণ। প্লিডিংসে টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করার নিয়ম অঙ্কে। বিধি 9, দলিলের তাৎপর্য উল্লেখ করতে হবে। ইফেক্ট অফ ডকুমেন্ট টু বি স্টেট। কোনো দলিলের বক্তব্য বিষয় যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দরখাস্তে এর তাৎপর্য যথাসম্ভব সংক্ষেপে বিবৃতি করলেই যথেষ্ট হবে। দলিল বা কোনো অংশে ব্যবহৃত অবিকল শব্দগুলো গুরুত্বপূর্ণ না হলে তা উদ্ধৃত করার প্রয়োজন নাই। বিধি 11, নোটিশ। কোনো বিষয়ে কারো গোচরীভূত রয়েছে বলে অভিযোগ করা যখন প্রয়োজন হয় তখন কেবলমাত্র উহা উক্ত ব্যক্তির গোচরীভূত রয়েছে বলে উল্লেখ করলেই যথেষ্ট হবে। বিজ্ঞপ্তির অবিকল ভাষা বা ফরম বা যে পরিস্থিতিতে উক্ত বিজ্ঞপ্তির অস্তিত্ব অনুমিত হয় তা গুরুত্বপূর্ণ না হলেও উল্লেখ করার প্রয়োজন নাই। বিধি 14, আর্জি বা জবাব স্বাক্ষরিত হতে হবে। প্লিডিং টু বি সাইন্ড। প্রত্যেক আর্জি বাদী কর্তৃক ও লিখিত জবাব বিবাদী কর্তৃক এবং তাদের আইনজীবী যদি থাকে কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এক কথায় উত্তর। অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত প্রয়োজন হবে? অ্যাডভোকেট ও বাদী বা তার প্রতিনিধির। বিধি 15, আর্জি বা জবাবের সত্যপাঠ। ভেরিফিকেশন অফ প্লিডিং। বর্তমানে প্রচলিত কোনো আইনে অন্যরূপ বিধান না থাকলে প্রত্যেক আর্জি জবাবে নিম্নে সংশ্লিষ্ট পক্ষ বা পক্ষগণের একজন অথবা অপর কোনো ব্যক্তি যিনি মোকদ্দমার ঘটনাবলীর সহিত পরিচিত বলে আদালতে প্রমাণিত তৎকর্তৃক দরখাস্তের সত্যতা প্রতিপাদন করতে হবে। যে ব্যক্তি আর্জি জবাবের সত্যতা প্রতিপাদন করবেন তিনি উহাতে স্বাক্ষরদান করবেন এবং স্বাক্ষরদানের তারিখ ও স্থান উল্লেখ করবেন। এক কথায় উত্তর। অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মোকদ্দমার জবাবে সত্যাখ্যান ভেরিফিকেশন অংশে কার দস্তখত থাকবে? জবাব বিষয়ে ওয়াকিবহল ব্যক্তি। আর্জি বা জবাবের ভেরিফিকেশন বা সত্যাখ্যান করতে পারেন না নিযুক্ত অ্যাডভোকেট। একটি আর্জিতে সত্যাখ্যান ভেরিফিকেশন স্বাক্ষর করবে কে? বাদী। বিধি 16, আর্জি বা জবাব কর্তন।
স্ট্রাইকিং আউট প্লিডিং, মোকদ্দমার যে কোনো পর্যায়ে কোনো আর্জি বা জবাবে উল্লেখিত কোনো বিষয় অপ্রয়োজনীয় বা কুৎসাজনক হলে বা তার ফলে মোকদ্দমার সুষ্ঠু বিচার ক্ষতিগ্রস্ত, বিভ্রান্ত বা বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকলে আদালত তা কেটে দেওয়া বা সংশোধন করার আদেশ দিতে পারেন। এক কথায় উত্তর, প্লিডিংসের বিষয় কর্তন করা যাবে যদি বিষয়টি অপ্রয়োজনীয় হয়, মোকদ্দমার সুষ্ঠু বিচারে বাধাগ্রস্ত হয়, কুৎসাজনক হয়। আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট করতে বা সংশোধনের আদেশ দিতে পারেন? প্লিডিংসে অপ্রয়োজনীয় হলে, প্লিডিংসে মানহানিকর কথা থাকলে, প্লিডিংসে বিব্রতকর কথা থাকলে। বিধি 17, আর্জি বা জবাব সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং। মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কোনো পক্ষকে আর্জি বা জবাবের ন্যায়সঙ্গত পরিবর্তন বা সংশোধন করার অনুমতি দিতে পারেন এবং উভয় পক্ষের মধ্যে বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণকে অপ্রয়োজনীয় যাবতীয় সংশোধন এতদনুসারে করা যাবে। এক কথায় উত্তর, প্লিডিং সংশোধন করা যায় মোকদ্দমার যে কোনো পর্যায়ে। প্লিডিং সংশোধনের আবেদন করতে হবে বিচারিক আদালতে। আর্জি সংশোধন করা যাবে যে কোনো পর্যায়ে। দেওয়ানি কার্যধারায় কোনো ত্রুটি সংশোধনের জন্য আদালত এখতিয়ার প্রয়োগ করবেন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 6 আদেশের 17 বিধি অনুযায়ী। উচ্চ আদালতের সিদ্ধান্ত, মামলার যে কোনো পর্যায়ে আর্জি বা লিখিত জবাব সংশোধন করা যাবে যদি এরূপ সংশোধনের ফলে অপর পক্ষের স্বার্থের কোনো ক্ষতি না করে বা মামলার প্রকৃতি পরিবর্তন না করে। 24 বিএলটি এডি 440, খেয়াল খুশি মতো সংশোধনী মঞ্জুর করা হলে তা অবৈধ এখতিয়ার প্রয়োগের মতো গণ্য হবে। 13 ডিএলআর 871 পৃষ্ঠা। আদালতের নির্দেশ প্রদান না করলেও আর্জি সংশোধনের পর অধিকতর লিখিত জবাব দাখিলের অধিকার বিবাদীর থাকে। 7 বিএলটি এডি 21 পৃষ্ঠা। মামলার প্রকৃতি পরিবর্তন হয় এমন ক্ষেত্রে আর্জি বা জবাব সংশোধনের দরখাস্ত মঞ্জুর করা নাও যেতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে আদালত মঞ্জুর করতে পারেন। 1984 বিসিআর এডি 113। এই বিধির বিধান অনুযায়ী বিচারকের বিচারিক বিবেচনা প্রয়োগ করতে পারে। 30 ডিএলআর এডি 93। বিধি 18, আদেশ হওয়ার পর সংশোধন অসামর্থ্য, ফেইলিয়ার টু অ্যামেন্ড আফটার অর্ডার। আর্জি বা জবাব সংশোধনের আদেশ প্রদানের পরে নির্ধারিত সময়ের মধ্যে বা সময় নির্ধারণ করে না দিলে সেক্ষেত্রে 14 দিনের মধ্যে আর্জি বা জবাব সংশোধন করতে হবে। উক্ত সময় অতিবাহিত হলে এবং আদালত সময় বর্ধিত না করলে পরবর্তীতে সংশোধন করা যাবে না। এক কথায় উত্তর, প্লিডিং সংশোধনের সময় কতদিন? আদালত যতদিন ধার্য করে বা 14 দিন। লিখিত জবাবের কোনো বিষয় সংশোধন করতে হবে কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে। আর্জির কোনো বিষয় সংশোধন করতে হবে কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে। প্লিডিং সংশোধন মঞ্জুর বা নাকচ করার আদেশের বিরুদ্ধে কি প্রতিকার আছে? রিভিশন, যদি নির্ধারিত তারিখের মধ্যে বাদী আর্জি সংশোধন না করে এবং আদালত আর্জিটি সংশোধনের মেয়াদ না বাড়ায়, বাদী সংশোধন করতে পারবে না। নোট, প্লিডিং সংশোধন করতে হবে আদালত কর্তৃক নির্ধারিত সময় বা নির্ধারিত সময় না থাকলে 14 দিনের মধ্যে। আদেশ 7। 7 আদেশে মোট বিধি আছে 18টি। 7 আদেশের বিষয়বস্তু আর্জি প্লেন্ট। বিধি 1, আর্জিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। পার্টিকুলার টু বি কন্টিনিউড ইন প্লেন্ট। ক, যে আদালতে মোকদ্দমা দায়ের করা হচ্ছে তার নাম। খ, বাদীর নাম, পরিচয় ও বাসস্থান। গ, বিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান যতদূর জানা যায়। ঘ, বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত হলে সেই মর্মে বিবৃতি। উম, যে সকল ঘটনার দরুন মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে ও যে সময় তা হয়েছে। চ, আদালতে এখতিয়ার রয়েছে বলে যা দ্বারা প্রতীয়মান হয় তদ্রূপ তথ্য। ছ, বাদী যে প্রতিকার দাবি করে। বর্গের জ, যে ক্ষেত্রে বাদী তার আংশিক পারস্পরিকভাবে
পরিশোধে রাজি হয়েছে বা বর্জন করেছে, সেই ক্ষেত্রে দাবির সেই অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। এবং ঝ, আদালতের এখতিয়ার, আদালত মাশুল নির্ধারণের উদ্দেশ্য, মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য সংক্রান্ত বিবৃতি। এক কথায় উত্তর, প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। দেওয়ানি মোকদ্দমায় বাদী কোনটি আদালতে দাখিল করবে? আরজি। একটি মূল দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মোকদ্দমার মূল্যমান দেখানো হয়? আদালতের এখতিয়ার। আরজির উপাদানগুলো কি হবে তা দেওয়ানি কার্যবিধির কোথায় বলা হয়েছে? 7 আদেশের 1 বিধিতে। উচ্চ আদালতের নজির। দাবিকৃত প্রতিকার আরজিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এখতিয়ারের উপর ভিত্তি করে মামলাকে শ্রেণীভুক্ত করা হয়, যা আরজির অংশ। 2002 BLD 41। মামলার কারণ বলতে আরজিতে বর্ণিত তারিখ বোঝায় না, সমস্ত ঘটনা বর্ণনা করতে হবে যা হতে হবে কারণ উদ্ভব হয়। 47 DLR 163 পৃষ্ঠা। বিধি 2, অর্থ আদায়ের মোকদ্দমা ইন মানি স্যুট। যে ক্ষেত্রে বাকি টাকা আদায়ের জন্য মোকদ্দমা করে, সেক্ষেত্রে দাবির টাকা সঠিক পরিমাণ আরজিতে উল্লেখ করতে হবে, কিন্তু বাদী যদি অন্তর্বর্তীকালীন মুনাফার জন্য অথবা বিবাদীর সহিত তার অমীমাংসিত হিসাব বাবদ সম্ভাব্য পাওনা টাকার জন্য মোকদ্দমা করে, তবে আরজিতে দাবির টাকার আনুমানিক পরিমাণ উল্লেখ করতে হবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে অর্থ আদায়ের মোকদ্দমার উল্লেখ করা আছে? 7 আদেশ 2 বিধিতে। বিধি 3, যে ক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তু স্থাবর সম্পত্তি, where the subject matter to the suit is immovable property। মোকদ্দমার বিষয়বস্তু স্থাবর সম্পত্তি হলে উক্ত সম্পত্তি যেন যথাযথ শনাক্ত করা যায় সেই সম্পর্কিত বিষয়াদি আরজিতে উল্লেখ করতে হবে। বিধি 4, বাদী যে ক্ষেত্রে প্রতিনিধি হিসেবে মোকদ্দমা করে, when plaintiff sue as representative। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে আরজিতে উল্লেখ করতে হবে যে উক্ত মোকদ্দমায় তার বিদ্যমান বাস্তব স্বার্থ রয়েছে এবং তার মোকদ্দমা দায়ের করার ক্ষমতা রয়েছে। বিধি 6, তামাদি আইন হতে অব্যাহতি লাভের অজুহাত, গ্রাউন্ড অফ এক্সাম্পশন ফ্রম লিমিটেশন ল। তামাদি আইনে উল্লেখিত সময়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উক্ত মোকদ্দমা দায়ের করা হয়, তবে যে অজুহাতে উক্ত তামাদি আইনের বিধান হতে অব্যাহতি দাবি করা হয় তা আরজিতে উল্লেখ করতে হবে। বিধি 7, যে প্রতিকার দাবি করা হয় তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। রিলিফ টু বি স্পেসিফিক্যালি স্টেট। আরজিতে বাদীর দাবিকৃত প্রতিকার সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, তবে সংযত বিবেচনায় বাদী দাবি না করলে আদালত কোনো প্রতিকার মঞ্জুর করতে পারে। বিধি 10, আরজি ফেরত দেওয়া, রিটার্ন অফ প্লেন্ট। 1, মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্রকৃত পক্ষে যে আদালতে মোকদ্দমা দায়ের করা উচিত সে আদালতে আরজি দাখিল করার জন্য তা ফেরত দেওয়া যাবে। আরজি ফেরত দেওয়ার সময় বিচারক উহার উপর আরজি দাখিলের ও ফেরত নেওয়ার তারিখ, দাখিলকারকের পক্ষের নাম এবং তা ফেরত দেওয়ার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ করবেন। এক কথায় উত্তর, ভুল আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়েরের ফল কি? আরজি ফেরত। ভুল আদালতে মোকদ্দমা দায়ের হলে আরজি ফেরত দেওয়া যায়। মোকদ্দমার যে কোনো পর্যায়ে আরজি ফেরত সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় উল্লেখ আছে? 7 আদেশের 10 বিধি। ক, 2 লক্ষ টাকা মূল্যমানের একটি চুক্তি বাস্তবায়নের জন্য সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করে। এক্ষেত্রে আদালত কোন সিদ্ধান্তটি দিতে পারে? আরজি ফেরত। উচ্চ আদালতের নজির। সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলা চললে
যে সময় তার জন্য ব্যয় হয় তা তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে। 34 ডিএলআর এডি 358 পৃষ্ঠা। আঞ্চলিক এখতিয়ার না থাকলে উপযুক্ত আদালতে দাখিলের জন্য আর্জি ফেরত দিতে হবে। 45 ডিএলআর 562। মামলার নথি এক ফাইল হতে অন্য ফাইলে নেওয়া হলে মামলার প্রকৃতি পরিবর্তন হয় না। 46 ডিএলআর 106। নোট: এখতিয়ারবিহীন আদালতে ভুলবশত মামলা দায়েরের ফলে আর্জি ফেরত প্রদান করা হয়। উপযুক্ত আদালতে পুনরায় দাখিলের জন্য সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়েরের ফলে যে সময় নষ্ট হয়, সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা প্রসঙ্গে তামাদি আইনের 1908-এর 14 ধারা উল্লেখ করা হয়েছে। বিধি 11। আর্জি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট। কতিপয় কারণে আর্জি প্রত্যাখ্যান হতে পারে, যথা: ক. আর্জিতে মোকদ্দমার কারণ উল্লেখ না করলে, খ. আর্জিতে দাবিকৃত প্রতিকারের মূল্য কম উল্লেখ করলে এবং আদালতের নির্দেশ মতে নির্ধারিত সময়ের মধ্যে বাদী সংশোধন না করলে, গ. আর্জিতে দাবিকৃত প্রতিকারের মূল্য সঠিক উল্লেখ করলে যদি আর্জিটি অপ্রতুল স্টাম্পযুক্ত কাগজে লেখা হয় এবং আদালতের নির্দেশ মতে নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্টাম্প সরবরাহ না করলে, ঘ. মোকদ্দমাটি তামাদি আইন বা অন্য কোনো আইন দ্বারা বারিত হলে। তবে শর্ত থাকে যে মোকদ্দমার মূল্যমান শুদ্ধ করার জন্য বা প্রয়োজনীয় পত্রাঙ্কন দাখিল করার জন্য আদালত যে সময় নির্ধারণ করবেন তা 21 দিনের বেশি হবে না। এক কথায় উত্তর: আর্জিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আর্জি নাকচ হবে। আর্জি প্রত্যাখ্যাত দেওয়ানি কার্যবিধির কত নং আদেশে উল্লেখ আছে? 7 নং আদেশে। প্রত্যাখ্যাত আর্জি কিভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে? সংশোধন করে। দেওয়ানি কার্যবিধির 7 আদেশ 11 বিধির বিধান মতে আর্জি নাকচের সিদ্ধান্ত মূলত একটি ডিক্রি। একটি মামলার মূল্যমান সংশোধনের সর্বাধিক সময়কাল হবে 21 দিন। দেওয়ানি মোকদ্দমায় আর্জি বাতিল হবে। রিজেকশন অফ প্লেন্ট কোন ক্ষেত্রে? তামাদির বাড়িতে হলে। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্টাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে আদালতের আদেশ হবে আর্জি নাকচের। নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের না করলে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে? আর্জি প্রত্যাখ্যানের। ক. ক্ষয়ের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য মোকদ্দমা দায়ের করে, কিন্তু কি কারণে ওই মোকদ্দমা দায়ের করেছে তা আর্জিতে উল্লেখ করেনি। এক্ষেত্রে আদালত কোন সিদ্ধান্তটি দিতে পারে? আর্জিটি প্রত্যাখ্যান। কোন ক্ষেত্রে বাদীপক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে 7 আদেশের 11 বিধি অনুযায়ী আর্জি প্রত্যাখ্যান করা যায়? প্রার্থিত প্রতিকারের মূল্যায়ন কম করা হলে। আর্জিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকায় আদালত আর্জি খারিজ করে দেয়। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার কি? ডিক্রি হিসেবে আপিল দায়ের করতে পারে। আর্জি ফেরত এবং আর্জি নাকচ বিষয়ে কোন উক্তিটি সঠিক? আর্জি ফেরত হলে আর্জি আদেশ এবং আর্জি নাকচ হলো ডিক্রি। উচ্চ আদালতের নজির। ইহা প্রতিষ্ঠিত যে একটি আর্জি প্রত্যাখ্যান করা যাবে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধি অনুসারে, শুধুমাত্র আর্জি অধ্যয়ন করে অন্য কোনোভাবে নয়। 8 বিএলটি 286। দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধির অধীনে দরখাস্ত বিবেচনার ক্ষেত্রে আর্জিতে বর্ণিত নালিশ পর্যবেক্ষণ করতে হয়। মামলার অন্য পরিস্থিতি বিবেচনা করার কোনো সুযোগ নাই। 11 বিএলটি এডি 157। তামাদির বিষয়টি ঘটনাগত এবং আইনগত বিধায় শুধুমাত্র সাক্ষ্য গ্রহণের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য। 50 ডিএলআর এডি 99। যে ক্ষেত্রে নালিশের কারণের অস্তিত্ব সাক্ষ্য পেশ করার মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আর্জি প্রত্যাখ্যান করা যায় না। 66 ডিএলআর এডি 80। নোট: দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধি অনুসারে 4টি কারণ উল্লেখ করা হয়েছে, তবে এই 4টি কারণ ব্যতীত আরও একটি কারণে আর্জি প্রত্যাখ্যান করা যায়। তা হলো সময় দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে এর বিধান পালন না করে অবিভক্ত ভারতের কলকাতার হাইকোর্ট কর্তৃক
1928 সালের 7 আদেশের 9 বিধির 1-এর ক সংযুক্ত করে বিধান করে দেওয়া হয় যে আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির রিকুইজিট ফি দাখিল করতে হবে, অন্যথায় আরজিটি বাতিল করা যাবে। এই 9-এর 1-এর ক বিধিটি আমাদের দেওয়ানি কার্যবিধিতে সন্নিবেশিত করা হয়নি, তবে তা আমাদের দেশের জন্য প্রযোজ্য মর্মে মাননীয় আপিল বিভাগ কর্তৃক মামলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 1985 বিএলডি এডি 179। নোট: মোকদ্দমার মূল্যমান সংশোধন অথবা প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করে আরজি সর্বোচ্চ 21 দিনের মধ্যে দাখিল করতে হবে। বিধি 12। আরজি প্রত্যাখ্যানের পদ্ধতি। প্রসিডিউর অন রিজেকশন প্লেন্ট। আরজি প্রত্যাখ্যান করা হলে বিচারক উহার কারণ উল্লেখপূর্বক একটি আদেশ লিপিবদ্ধ করে রাখবেন। বিধি 13। যে ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যাত হলে নতুন আরজি দাখিলে বাধা নাই, where rejection of plaint does not preclude presentation for fresh plaint। পূর্বোক্ত কারণসমূহের কোনটির কারণ আরজি প্রত্যাখ্যান হলে বাদী একই কারণে মোকদ্দমা করার জন্য নতুন আরজি দাখিল করার অধিকার হতে বঞ্চিত হবেন না। এক কথায় উত্তর: আরজি নাকচ করলে কোন পদক্ষেপটি সঠিক? আপিল করা যাবে, নতুন করে আরজি দাখিল করা যাবে। আদালত আরজি খারিজ করলে বাদী কি করতে পারে? নতুন আরজি পেশ করতে পারে, আপিল করতে পারে। বিধি 15। কোন দলিল বাদীর দখলে বা আয়ত্তে না থাকলে সেক্ষেত্রে বিবৃতি, স্টেটমেন্ট ইন কেস অফ ডকুমেন্ট নট ইন প্লেন্টস পজিশন অর পাওয়ার। কোন দলিল বাদীর হস্তগত বা আয়ত্তাধীনে না থাকলে যদি সম্ভব হয় তবে তা কার হস্তগত বা আয়ত্তাধীনে আছে বাদী তা উল্লেখ করবে। এক কথায় উত্তর: দেওয়ানি মামলায় আরজিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলেও সেগুলির বিষয়ে তার করণীয় কি? দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল করা। বিধি 18। আরজি দাখিলের সময় যে সমস্ত দলিল দাখিল করা হয় না তা গ্রাহ্য হবে না। ইনঅ্যাডমিসিবিলিটি অফ ডকুমেন্ট নট প্রসিউড হোয়েন প্লেন্ট ফেইল। আরজি দাখিলের সময় যে সমস্ত দলিল দাখিল করা হয়নি আদালতের অনুমতি ব্যতীত পরবর্তীতে তা গ্রহণীয় হবে না, তবে বিবাদীর সাক্ষীর জেরা করা, বিবাদীর প্রশ্নের উত্তর দান এবং সাক্ষীর স্মৃতিশক্তি পুনরুজ্জীবিত করার জন্য পরবর্তীতে দাখিল করা যাবে। 8 আদেশ, লিখিত বিবৃতি ও পারস্পরিক দায় পরিশোধ, রিটেন স্টেটমেন্ট অ্যান্ড সেট অফ। এই আদেশে বিধি আছে মোট 10টি। বিধি 1। লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট। বিবাদী কর্তৃক বাদীর আরজির দাবিকৃত বিষয়সমূহ অস্বীকার করে এবং বাদীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে এমন তথ্য সংবলিত জবাব হলো লিখিত জবাব। বিবাদীর প্রতি সমন জারির দিন থেকে 30 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়। যদি যুক্তিসঙ্গত কারণে উক্ত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত কর্তৃক নির্ধারিত পরবর্তী যে কোনো দিন দাখিল করতে পারবেন, তবে এক্ষেত্রে জারির দিন থেকে 60 কার্যদিবসের অধিক হবে না। এরপরেও লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে আদালত মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি করবেন। এক কথায় উত্তর: দেওয়ানি মোকদ্দমায় বিবাদী কোনটি দাখিল করবেন? লিখিত জবাব। লিখিত জবাবে কোন বিষয়টি সুনির্দিষ্টভাবে অস্বীকার করার প্রয়োজন নেই? ক্ষতিপূরণ। কোন মোকদ্দমায় বিবাদী লিখিত জবাব দাখিল করবে সমন জারির তারিখ হতে সর্বোচ্চ 60 কার্যদিবসের মধ্যে। যদি 30 কার্যদিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে না পারে তাহলে বিবাদী পরবর্তীতে সমনের তারিখ হতে সর্বোচ্চ কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে পারবেন? 60 কার্যদিবস। যদি সমনের তারিখ হতে পরবর্তী 60 কার্যদিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে না পারে তাহলে আদালত মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি করবেন।
যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হবে। উচ্চ আদালতের নজির: আদালত কোনো উপযুক্ত মামলায় 2 মাস সময়ের পরেও লিখিত জবাব দাখিল করতে সময় বর্ধিত করায় আদালতের বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। 12 MLR AD 186। লিখিত জবাবে বিবাদীর মামলার কোনো ভিত্তি না থাকলে তাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হবে না। 20 BLC 64। নির্ধারিত সময়ের মধ্যে বিবাদী পক্ষ হতে লিখিত জবাব দাখিল করা অত্যাবশ্যক। 45 DLR 638। নোট: পদাধিকার বলে কৃত গণ্য কোনো কাজের দরুন কর্মচারী বা সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে নোটিশ দেওয়ার পর 2 মাস অতিক্রান্ত না হলে মামলা করা চলবে না। 80 ধারা দ্রষ্টব্য। তবে শর্ত থাকে যে এরূপ বিজ্ঞপ্তি ছাড়া কোনো মামলা দায়ের হলে আদালত জবাব দাখিলের জন্য কমপক্ষে 3 মাস সময় প্রদান করবেন। বিশেষ দ্রষ্টব্য: সমন জারির তারিখ হতে সর্বোচ্চ 60 কার্যদিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। তবে শর্ত থাকে যে বিবাদী উক্ত 60 কার্যদিবসের মধ্যে লিখিত বিবৃতি দাখিল করতে ব্যর্থ হলে আদালত মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি করবে। বিধি 2। নতুন ঘটনা অবশ্যই বিশেষভাবে উল্লেখ করতে হবে। নিউ ফ্যাক্টস মাস্ট বি স্পেশালি প্লিডেড। বিবাদীকে তার দরখাস্তে অবশ্যই সকল আপত্তি উত্থাপন করতে হবে। বিধি 3। অস্বীকৃতি সুস্পষ্ট হতে হবে। ডিনাইল টু বি স্পেসিফিক। বিবাদীকে আর্জির প্রতিটি বিষয় সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। বিবাদী বাদীর দাবিসমূহ সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তা স্বীকার করেছে বলে গণ্য হবে। এক কথায় উত্তর: আর্জিতে বিবৃতি অভিযোগসমূহ বিবাদীর লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তা হবে বিবাদীর স্বীকৃতি। বিধি 4। এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে অস্বীকৃতি। লিখিত জবাবে ছলচাতুরিপূর্ণ অস্বীকার করলে তা গ্রহণযোগ্য হবে না। বিধি 5। সুস্পষ্ট অস্বীকার স্পেসিফিক ডিনায়াল। বিবাদী লিখিত জবাবের অস্বীকৃতি সুস্পষ্ট হতে হবে। যদি কোনো বিষয় সুস্পষ্টভাবে অস্বীকার করা না হয় তবে বিবাদী স্বীকার করে নিয়েছে বলে গণ্য হবে। এক কথায় উত্তর: দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল হবে উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য। আর্জিতে উত্থাপিত বক্তব্য লিখিত জবাবে অস্বীকার করা না হলে ওই বক্তব্য বিবাদের স্বীকৃতি বলে গণ্য হবে। বিধি 6। লিখিত জবাবে পারস্পরিক দায় পরিশোধের বর্ণনা দান করতে হবে। পার্টিকুলার্স অফ সেট অফ টু বি গিভ ইন রিটেন স্টেটমেন্ট। অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মোকদ্দমায় বিবাদী যদি পূর্বেই বাদীর নিকট কোনো পরিমাণ অর্থ পাওনা থাকে তাহলে বিবাদী শুনানির প্রথম তারিখেই পাওনা টাকার বিবরণ সম্বলিত লিখিত বিবৃতি আদালতে দাখিল করবেন। কিন্তু প্রথম শুনানিতে ব্যর্থ হলে পরবর্তীতে আদালতের অনুমতি ব্যতীত এইরূপ লিখিত বিবৃতি দাখিল করতে পারবে না। এক কথায় উত্তর: লিখিত বিবৃতিতে সেট অফের দাবি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় উল্লেখ আছে? 8 আদেশের 6 বিধি। কোনো পক্ষ কর্তৃক সেট অফ দাবি করা যেতে পারে। অর্থের মামলায় পারস্পরিক দায় বা সেট অফ দাবি করা যাবে যদি দাবিকৃত অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হয়। কোন শর্ত পূরণ হলে বিবাদী সেট অফ এর মোকদ্দমা দায়ের করতে পারে? অর্থের পরিমাণ নির্দিষ্ট হলে। অর্থ আদায়ের মোকদ্দমা কোনো পক্ষ পারস্পরিক দায় সেট অফ দাবি করতে পারে। বিবাদী পারস্পরিক দায় সেট অফ শোধের মোকদ্দমায় লিখিত বিবৃতি দাখিল করতে হবে মোকদ্দমার প্রথম শুনানির সময়। উচ্চ আদালতের নজির: পারস্পরিক দাবি অধিকার হিসেবে উত্থাপন করা যায় না।
আদালত বিবেচনা করে তা মঞ্জুর বা নামঞ্জুর করতে পারেন। 27 ডিএলআর এডি 170। নির্দিষ্ট পরিমাণ টাকার মামলার ক্ষেত্রে পারস্পরিক দাবি অনুমোদনীয়। 36 ডিএলআর এডি 175। অর্থ মামলায় বিবাদী পারস্পরিক দাবি উত্থাপন করলে বাদী যদি মামলাটি প্রত্যাহার করে, সেক্ষেত্রে আদালত পারস্পরিক দাবিটিকে আর্জি হিসেবে গণ্য করে বিবাদীকে প্রতিকার প্রদান করতে পারে। 60 ডিএলআর এডি 45।